আলোঘর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি গীতিকবি এবং লেখক আসিফ ইকবাল। ভাইয়া কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। ভাই, আপনার পরিচয় অনেকগুলো, কিন্তু একটা দুইটা পরিচয় বলতে হয় তো সেই আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে দুটো পরিচয় বলতে হলো। অনেকগুলো পরিচয়ের পেছনের যে কাজ, সেসব কাজ নিয়ে কথা বলবো ধাপে ধাপে। একটু ছোটবেলা থেকে আসি, কারণ ছোটবেলা বাদ দিয়ে আপনি না বা আমরা কেউই না। ছোটবেলাটা আসলে কেমন ছিল? ছোটবেলাটা বেশ দুরন্ত ছিল। আমরা 5 ভাই বোনের মধ্যে আমি ছিলাম চতুর্থ, এবং একটা বড় সময় আমি সবার ছোট ছিলাম। পরে আমার একটা ছোট বোন চলে আসে। তো স্কুল, খেলাধুলা, পড়াশোনা এবং অন্য অনেক কিছু নিয়ে ছোটবেলাটা আসলে খুব মুখর কেটেছে। আমি বলবো যে বেশ হ্যাপেনিং ছিল আমার ছোটবেলা। তারপর যদি শিক্ষা জীবনে আসি, আপনার শিক্ষা জীবনটা এমনভাবে কেটেছে যে আপনার লেখালেখি এবং সেই জীবনটা একেবারে আলাদা, দুই মেরু রেল লাইনের মতো। এখন কথা হচ্ছে যে ওই জীবন থেকে এই জীবনে আসা হয়তো অনেক ক্ষেত্রে শখের বিষয়ে হতে পারে, ক্ষেত্র বিশেষে হয়, কিন্তু আপনার বিষয়টা এরকম দুইটা জায়গায় সফল, সেটা কিভাবে সম্ভব? আসলে আপনি যে সময়টার কথা বলছেন, সেই সময়টা স্পেশালি আমার স্কুল এবং কলেজ জীবনে, আসলে এটা তো থাকে হচ্ছে এক্সপ্লোরেটরি, মানে আপনি আসলে খুঁজতে থাকেন আপনি কি হতে চান, কি ভালোবাসেন। এই জায়গাটায় আমার আসলে অনেকগুলো সম্ভাবনা ছিল। একটা ছিল খেলাধুলা, কারণ আমি টেবিল টেনিসে বেশ ভালো ছিলাম, চ্যাম্পিয়ন ছিলাম। ক্রিকেটে ভালো খেলতাম, শুটিংও করতাম। সো এটা একটা বড় জায়গা ছিল, ফলে আমার একটা বড় ফ্রেটার্নিটি ছিল যাদের সাথে আমার যোগাযোগ ছিল। এরপরে কালচারাল সাইডে খেলাঘর করতাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, আবৃত্তি, উপস্থাপনা, এগুলোর মধ্যে মোটামুটি একটা পদচারণা ছিল। এবং আমার অগ্রজ যারা আমি যে পাড়ায় বড় হয়েছি নন্দনকানন, সেখানে অনেক অগ্রজরা ছিলেন যারা আসলে পথ দেখিয়েছেন। আমার বড় ভাই সদরুল পাশা নাট্যাভিনেতা ছিলেন এবং চিত্র পরিচালক ছিলেন। উনি বিজ্ঞাপন চিত্র বানাতেন এবং অভিনয় করতেন। সো ওই জায়গাটা থেকে ছিল। আমার বোনরা দুজনই খুবই ভালো লেখালেখি করতো, বড় দু বোন। সো এই সমস্ত আঙ্গিক থেকে আমার গানের প্রতি একটা ঝোঁক জন্মায় এবং গানের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আর লেখালেখির জায়গাটা একেবারে মানে স্কুলের দেয়াল পত্রিকা থেকে শুরু। সো সেখান থেকে আসলে এই পুরো চর্চাটা এসছে এবং এটা করতে ভালো লাগে। সো আমি সবসময় চেষ্টা করেছি যেগুলো ভালো লাগে সেগুলো করার চেষ্টা করেছি, যেগুলো ভালো লাগে না সেগুলোও করার চেষ্টা করেছি। কেন ভালো লাগে না সেই কারণটা খুঁজে পাওয়ার জন্য। সো এই জন্যই আসলে পুরো জায়গাটা এরকম ছিল। এবং প্যারালালের যে প্রশ্নটা আপনি করছেন, আসলে এটাকে আমি সমান্তরাল বলবো, কিন্তু সমান্তরাল আসলে একটা লাইনে ছিল না। লেখাপড়াতেও ভালো ছিলাম, স্পোর্টসও করতাম, বিতর্ক, কবিতা আবৃত্তিও করতাম, সমাজসেবাও করতাম, রেড ক্রস করেছি, মানবিক কার্যক্রমে যে জায়গাটা সেটা পুরো চট্টগ্রামে সংগঠিত করেছি রেড ক্রিসেন্টকে। সো এই সব কিছুই একসাথে পুরো দস্তুর চালিয়ে গেছি এবং ফলে খুব ছোটোবেলা থেকে আমি মাল্টিটাস্কিং ছিলাম এবং এখনও তাই। কিন্তু আপনার যে বড় পরিচয়, গীতিকবি হিসেবে যে পরিচিতিটা, সেই পরিচয়ে সারা দেশের মানুষ জেনেছে। আমরা যদি শুরুর দিকের কথা বলি, আপনার কখন গিয়ে মনে হয়েছে যে অনেকগুলো কাজ আপনি করতে পারেন এবং ভালো পারেন, কিন্তু গান লেখাটা আপনার কাজ? আমার খুব ছোটোবেলায়, আমি যখন 7, 8, 9-এ পড়ি, তখন থেকে মনে হয়েছে যে গান লেখাটা আমি পারবো। সেখান থেকে আসলে শুরু। এবং আমার এরপরে আর কখনো মনে হয় নাই যে গান লেখাটা আমার কাজ না। আর গান লিখতে গিয়ে কখনো কখনো আমার কাজের যে ব্যাপ্তি, সেটা গানকেও ছাপিয়ে গেছে অনেক সময়, অনেক কাজে। আমি মনে করি
আমার যে গান লেখার যে জায়গাটা, এটা হচ্ছে আমার সোলফুল ওয়ার্ক, মানে আমার আত্মার কাজ। হ্যাঁ, আপনার একটা গান, এই গানটা যখন শুনেছি প্রথম, তখনও আমরা জানতাম না যে একজন মানুষ গান লেখে আরেকজন সুর করে। আমরা এরকম জানতাম যে যিনি গান গাইছেন তিনি হয়তো কোনো না কোনোভাবে গেয়ে দিচ্ছেন। কেন বলছি সেই গানটার কথা, কারণ অন্য 10টা গানের মতো না এটা। সেটা হচ্ছে সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, হলেও হতে পারে ভেবে দেখিনি, তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি, এমন তো কখনো ভাবিনি। কেন বলছি যে এইটা মনে হচ্ছে যে কেউ বসে কথা বলছে যে দেখো এটা হতে পারে, কিন্তু এই ধরনের কিন্তু হতে পারে না, বা এই ধরনের কিন্তু ভাবা যায় না। গানের কথা এমন হতে পারে, একটা সময় যখন বুঝলাম তখন খুঁজতে শুরু করলাম যে আসলে কার লেখা। আসিফ ইকবাল গীতিকারের নাম। মানে ঠিক কবিতা না, ঠিক গল্প না, কিন্তু অন্তমিল আছে। মানে এই গানটার পেছনের গল্পটা আমার জানার খুব ইচ্ছে। গানটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আপনি যে সময়টার কথা বলছেন এটা হচ্ছে 80-র দশকের শেষ দিকে, এবং তখন কুমার বিশ্বজিতের তুমুল জনপ্রিয়তা, নকিব খানেরও তুমুল জনপ্রিয়তা। তো এরকম একটা সময় বিশুদা চাইলেন যে একটা গান বানাতে হবে, যে গানটা আমি লিখব এবং নকিব ভাই সুর করবেন, এবং গানটা হবে হচ্ছে গানটা করার জন্য আমরা বিশুদার বাসায় গেলাম, এবং গানের কিছুই রেডি ছিল না, কিছু নাথিং। সো কোনো সাবজেক্ট না, কোনো কিছু না। তো আমি প্রথমে 4টা লাইন লিখলাম, সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, হলেও হতে পারে ভেবে দেখিনি। নকিব ভাইকে দেখালাম, নকিব ভাই বললো এটা তো খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ দেখি একটু সাথে সাথে সুর করতে বসলেন, বিশুদাও ছিলেন। সো 3 জন মিলে একসাথে এই গানটা সুর হয়েছিল। এবং আমি যখন লিখছি, লেখাটাও এক টানে লেখা গেছে, সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, হলেও হতে পারে ভেবে দেখিনি। একসাথে বসে গান করার এটা একটা মজা ছিল। এবং যখনই একজন শিল্পী, একজন সুরকার এবং একজন গীতিকবি সবাই মিলে একটা কাজ করে, তখন কাজটা না আসলে অসাধারণ হয়ে ওঠে। আমরা তো আপনার একটা গানের পেছনে গল্প মাত্র শুনছিলাম। এখন আপনাকে গীতিকার হিসেবে একেবারে সাধারণের মাঝে ছড়িয়ে দিয়েছে যে গান, সেটার শিরোনাম যদি লক্ষ্য থাকে অটুট, সেই ক্লোজ আপনের টাইটেল সং বা থিম সং। এই গানটা আপনি গীতিকার হিসেবে হয়তো কোন পর্যায়ে গেছে সেটা নিজে বুঝেন কিনা আমি জানি না, কিন্তু যদি সাধারণ শ্রোতা কিংবা দর্শক হিসেবে বলি যে একজনের লেখা সুরে সুরে এত গভীরে পৌঁছাতে পারে, এত বিস্তৃত আকারে পৌঁছাতে পারে, সেটা এই সময়টা যারা পায়নি তারা বলতে পারবে না। এখনও যদি বলি একটা গান দিয়ে আপনাকে চিনতে, সেটা এই গান দিয়ে আপনাকে চিনবে মানুষ। একটা গান দিয়ে যদি বলি, একটু জানি পিছনের গল্পটা। সো এটা আসলে ক্লোজ আপের একটা গান ছিল, তখন আমি ইউনিলিভারে কাজ করতাম, এবং ক্লোজ আপ 1 তোমাকে খুঁজছে বাংলাদেশ, এই প্রোগ্রামটা আমি মোটামুটিভাবে আমার নেতৃত্বে এটা হচ্ছিল। সো এরকম একটা সময়ে আমাদের মানে প্রথম আমার আইডিয়াতে আসে যে যেহেতু এটা একটা গানের প্রোগ্রাম, সেহেতু আমাদের একটা থিম সং থাকা দরকার। আমাদের আমরা যখন একটা ব্র্যান্ড বানাই, ব্র্যান্ডে একটা থিম, টিভিসি বা অ্যাডভার্টাইজিং থাকে, ঠিক তেমনিভাবে আমার মনে হলো যে একটা থিম সং থাকা দরকার। থিম সং নামটাও মনে হয় সেই সময়ই প্রথম প্রচারিত হলো যে এটা একটা থিম সং, এবং তারপর থেকে প্রচুর থিম সং হয়েছে, বাট এটা মনে হয় একদম শুরুর দিককার একটা থিম সং। এটা গানটা বানাতে হবে, গানটা কে বানাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে গানটা নকিব ভাই সুর করবে, আমি লিখব। আমাদের আসলে মূল উদ্দেশ্যটা ছিল তারুণ্যকে জাগানো, এবং এই জন্য আমরা অনেক তারুণ্যের সাথে মিশছি, রিসার্চ করেছি, অনেক কাজ করেছি। আমরা এই প্রোগ্রামটা নামানোর আগে অনেকগুলো হ্যাবিটেট সেশন করেছি, অনেকগুলো কলেজে গিয়ে আড্ডা দিয়েছি, অনেকগুলো স্কুলে আড্ডা দিয়েছি, জাস্ট বোঝার জন্য যে তারুণ্য কিভাবে চলে, কি করতে চায়। তো ওই সময়টায় আমাদের রিসার্চ ফাইন্ডিং ছিল যে তারুণ্য আসলে একটা প্ল্যাটফর্ম চায়, ওদের অনেক যোগ্যতা আছে, কিন্তু বাংলাদেশে ওরকম সুযোগ নাই যে সুযোগটা ওকে এক্সপ্রেস করতে দিবে। সো আমরা মনে করলাম এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, দ্যাটস দ্য রিজন ক্লোজ আপ 1-এর প্ল্যাটফর্মটা তৈরি হলো। সো একদিন কথা হলো যে এক শুক্রবারে উই হ্যাভ টু গো অ্যান্ড মেক দ্য সং। সো আমি রাস্তা দিয়ে যাচ্ছি,
ঠিক তখন আমি ঠিক করছি যে আসলে কি লিখবো, কি করব। তো মনে পড়লো যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবেই দেখা হবে বিজয়। এটা করে আমি নকিব ভাইকে পাঠালাম। বাই দ্য টাইম আমি আসলাম, নকিব ভাই দেখি গানটা সুর করে ফেলেছেন অতটুকু। তো তারপরে আমরা দুজনই বসে গানটা করলাম, করার পরে দেন উই ডিসাইডেড যে গানটাতে মানে সমস্ত বড় বড় শিল্পী যারা আছে সবাইকে আমরা এক করলাম। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এটা শুধুমাত্র মানে আসিফের গান বলেই প্রত্যেকে এসে গানটাতে কন্ট্রিবিউট করে গেছিলেন। এবং দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন মাই লাইফ। মানে ধরেন 3 জন মিউজিশিয়ান, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, নকিব খান, তারা 3 জন আগ্রহ করে মিউজিক করলেন। কণ্ঠ দিলেন কারা? আয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, নকিব খান, কনক চাপা, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ, অনুপ বড়ুয়া, আরও অনেকেই দিলেন। মানে ইটস পুরো জিনিসটা। এবং তারপরে যখন এটা টেলিভিশনে বাজানো শুরু হলো, দেন আই রিয়েলাইজ যে না, একটা মেমোরেবল কিছু হয়েছে। একদম। থিম সঙের ধাপ যদি আমরা পার হই, অনুষ্ঠান শুরু হলো। এর মধ্যে গানের যে একটা শক্তির বিষয় আছে, সেটা সম্ভবত আমরা আপনার মা গানের সময় খেয়াল করলাম। গানের শক্তি আছে নানাভাবে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা দেখলাম যে একজন গাইছেন স্ক্রিনের ওপারে, অর্থাৎ দর্শক সারিতে বসে মানুষ কাঁদছে। কিন্তু তখন আমরা আপনার চোখেও পানি দেখেছি, কিন্তু যখন আপনি লিখেছেন সেই সময়টার কথা তো আমরা জানি না। একটু যদি ছোট করে বলেন। এই গানটা না, মানে ইটস এ ভেরি স্পেশাল সং ফর মি। কারণ আমার মা যখন মারা যান, দ্যাটস ব্যাক ইন 90s আর কি। আই ওয়াজ ভেরি ইয়াং। আমি তখন আইবিএতে পড়াশোনা করি, ঢাকা ইউনিভার্সিটিতে। সো আমার এমন কোনো স্বপ্ন ছিল না যেখানে আমার মা ছিলেন না। এবং আমি কখনো ভাবিনি যে আমার বাকি জীবনটা আমার মাকে ছাড়াই কাটাতে হবে। এটা আমি আসলে কল্পনা করিনি। তো উনি মারা যাওয়ার পরে যে অদ্ভুত একটা হাহাকার এবং শূন্যতা তৈরি হলো, এই শূন্যতাটা না আমি কখনো অতিক্রম করতে পারিনি। আমি সবসময় চেষ্টা করেছি আমার মায়ের জন্য একটা গান লিখতে, কিন্তু কখনোই আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মাকে নিয়ে যে আবেগটা, সেই আবেগটাকে আমি কখনো অতিক্রম করতে পেরেছি, এরকম কখনো মনে হয় নাই। শবে বরাত কিংবা শবে কদরের একটা রাত ছিল। আমি একটু নামাজ কালাম পড়া মানুষ, ক্লাস 7 থেকেই মানে নিয়মিত নামাজ পড়ি। সো নামাজ পড়ছি, এর মধ্যে মার জন্য দোয়া করছি। এবং তো হঠাৎ করে লেখা শুরু করলাম, মাথার মধ্যে আসার সাথে সাথে লেখা শুরু করলাম। আর গানটা না মানে একটানে চলে আসলো। এখন যখন ইন রেট্রোস্পেক্ট ভাবি, তখন মনে হয় আসলে এই গানগুলো না আসলে নাজেল হয়, বুঝছেন? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেন। আমরা যে লিখি, আমরা শুধু উপলক্ষ। আসলে আমাকে মানুষ গীতিকবি হিসাবে চিনেছে এই মায়ের গান দিয়ে, ক্লোজ আপ অনের। এবং ওই সময়ে আমি আপনাকে একটা ছোট গল্প বলি, তাহলে আপনি বুঝবেন। এই পর্বটা অন ইয়ারের পরে আমি কিন্তু ফিল করি নাই, আই ওয়াজ ক্রাইং, বুঝছেন? আমার কান্নাটা আসছিল বিকজ আমি মানে ওই সময়ে আমি বলেও ছিলাম হয়তো যে 14 বছর ধরে আমি ট্রাই করছি একটা মায়ের জন্য গান লিখতে, পারি নাই, আসলেই পারি নাই। এবং এটা যে কোন ধরনের হাহাকার আমি এটা বলে বোঝাতে পারবো না ওই সময়কার। সো এরপরে হোয়াট হ্যাপেন ওয়াজ, খুবই বয়োবৃদ্ধ একজন মহিলা আমাকে ফোন করলেন। সো আমি ফোনটা ধরলাম আমার মোবাইলে। আমি তখন নামাজে দাঁড়াচ্ছি, প্রোগ্রামটা শেষ হয়েছে। সো নামাজে দাঁড়াবো, ঠিক সেই সময় উনি ফোন করলেন। ফোন করে বললেন যে বাবা, আমি ফোন করছি আপনাকে, আমার বয়স এখন প্রায় 70-এর কাছাকাছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনি করেই আপনাকে বলছি যে আমি আজকে আপনার জন্য দোয়া করলাম যে বাংলাদেশের প্রত্যেকটা মায়ের ঘরে যাতে আপনার মতো একটা ছেলে জন্ম নেয়। আমি না এর থেকে বড় পুরস্কার আর কিছু পাবো এটা কল্পনাও করতে পারিনি। এরকম একটা দোয়া আমার কাছে মনে হলো আমার মাই বোধহয় এই দোয়াটা করে পাঠিয়েছেন। সো আমার কাছে মনে হলো কোথায় যেন আমার মনে হয় আমার মার কাছে আমি পৌঁছতে পেরেছি এই গান দিয়ে। ভাই, আমরা আপনার কথা শুনছি, আরও কথা শুনবো।
তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ, আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকের প্রকাশনা তারা একটা কাজ করেন, সেটা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন। যে ছেলে মেয়েগুলো ঢাকায় খুব সহজে আসতে পারে না, বইয়ের কাছে আসতে পারে না, তাদের খুব কাছাকাছি বই পৌঁছে দেন তারা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভালোভাবে দেখি, কারণ হচ্ছে আমি তো কয়েকটা বই করলাম। আমার লাস্ট বইটা আত্ম উন্নয়নমূলক বই, যদি লক্ষ্য থাকে অটুট, এই নামেই বইটা। এটা মানসিক দক্ষতার উপরে লেখা বই। এই বইটা এখন 8ম মুদ্রণ চলছে। বাহ। হ্যাঁ, সো এরকম একটা বই, এরকম একটা কাঠখোট্টা সাবজেক্ট, এবং এই বইটা এতটুকু জনপ্রিয়তা পেল। আমার না স্বপ্নই হচ্ছে যে প্রান্তিক ছেলেমেয়েরা জ্ঞানের জন্য বই পড়বে। আমাদের এইখানে বই পড়ার অভ্যাসটা শহরে চলেই গেছে। এখন এই অভ্যাসটা যেখানে আছে সেখান থেকে যদি আবার নতুন করে জাগ্রত করা না যায়, তাহলে জ্ঞানের যে গভীরতা, আমার মনে হয় আপনি জ্ঞান অনেকভাবে অর্জন করতে পারবেন, কিন্তু জ্ঞানের গভীরতাটা যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে বই পড়তে হবে। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আলোঘর যা করছে, এটা ইজ আ ট্রিমেন্ডাস ওয়ার্ক অ্যান্ড আই উড লাইক টু কংগ্রেচুলেট দেম। ধন্যবাদ ভাইয়া। আবার আপনার প্রসঙ্গে যাই, কারণ অনেকগুলো কথা জমে আছে। প্রশ্ন করব, উত্তর শুনবো, দর্শকও অপেক্ষায় আছেন। সেটা হচ্ছে, যদি ভাঙা মনের কথা বলি, হ্যাঁ, বাচ্চু ভাইয়ের কথা। হ্যাঁ, সেই হাহাকার, সেই চোখ, ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব সেই চাওয়া হাহাকার, পৃথিবীতে পাওয়া মানে যায় না। চোখ বন্ধ করে গানের শেষ পর্যন্ত চলে যাওয়া, কতটা অন্তরা আছে সেটা আর দেখেন। এখন নাকি একটা অন্তরার বেশি দিলে মানুষ শোনে না, কিন্তু আমার মনে হয় এই ধরনের গানে 10টা অন্তরা দিলেও মানুষ চোখ খুলবে না। ভাঙা মনের পেছনের গল্পটা কি একটু শুনবো, যদি অনেক পিছনের গান। ভাঙা মনের সাথে না আমার একটা খুব খুব বড় রকমের অতৃপ্তি জড়িত আছে। এই গানটার জন্য আমার একজন ক্লাসমেট নওশাদ বাবু, ও মারা গেছে, হি ওয়াজ এ সিঙ্গার চিটাগংয়ের। অনেক দিন, অনেক রাত আমার দাঁড়িয়ে থাকতো। তখন আমি লিভার ব্রাদার্সে চাকরি করতাম। ও প্রতিদিন প্রতি রাত আসতো, এবং আমি কাজকর্মের ভিতরে আমি না ওকে গান দিতে পারতাম না। ও আমার কাছ থেকে গান চাইতো, একটা গান দেয়, আমি বাচ্চু ভাইকে দিয়ে সুর করাবো, আমি গান করব। সো আমি গান দিব, গান হয় না। হ্যাঁ, মানে ওর জন্য কোন ধরনের গান করতে হবে সেটার জন্য আমি পরে চিন্তা করলাম যে ছেলেটা আসলে একটু স্যাড গান করে পছন্দ, স্যাড গান খুব ভালো করতে পারবে, বিকজ হি স্ট্রাগলড ইন হিজ লাইফ। সো আমি নওশাদ বাবুকে এই গানটা দিলাম। ওই গানটা নিয়ে এসে বাচ্চু ভাইয়ের কাছে গেল, সুর হলো গানটা। বাচ্চু ভাই বললো, তুই এটা কী গান শুট করছিস, কী গান লিখছিস, এ তো সাংঘাতিক গান। তারপরে নওশাদ বাবু গাইলো, কিন্তু আনফর্চুনেটলি গানটা এত জনপ্রিয় হয় নাই। পরে একদিন দেখলাম যে বাচ্চু ভাই গানটা গাইলো। ও মাই গড, বাচ্চু ভাই গানটা গাওয়ার পরে এই গানটা যে কি কোন জায়গায় পৌঁছালো এবং মানুষের মনে যে কিভাবে দাগ কাটলো, এটা বলার অপেক্ষা রাখেন। এবং ওখানে ক্যাসেটে একটা ছোট্ট ভুল ছিল, গানটার গীতিকবি হিসেবে অন্যজনের নাম ছিল, ফলে মানুষ বুঝতে পারতো না। পরবর্তীতে ইনফ্যাক্ট যখন এই প্রবলেমটা আমি বাচ্চু ভাইকে জানালাম, বাচ্চু ভাই বললো যে ঠিক আছে। তখন RTV-র একটা প্রোগ্রাম হচ্ছিল, আর মিউজিক অথবা এরকম এইভাবে। ওইখানে বাচ্চু ভাই তখন ওই যে নওশাদ বাবু ছিল, নওশাদ বাবু বাংলা গান গাইলো এবং ওখানে বললো যে এটা আসিফ ইকবালের গান। সো দ্যাটস হাউ দ্য হোল থিং গট কারেক্টেড আর কি। ভাই, গান নিয়ে তো অনেক কথা হলো, আর অনেকক্ষণ বলা যাবে, কিন্তু আমরা চাচ্ছি আপনার অন্য প্রসঙ্গগুলো আসুক, বিশেষ করে বই। আপনার প্রথম বই সম্ভবত জীবনের নাম দিয়েছি নদী। জীবনের নাম রেখেছি নদী। জীবনের নাম রেখেছি নদী, এটা সম্পর্কে বলতেন যদি। এইটা হচ্ছে জোর করে আমি বলি, এখন প্রথম আলোর সাংস্কৃতিক ফিচার যে কালচারাল বিটের যিনি প্রধান, মাসুম অপু, ও তো আমার ছোট ভাই, চিটাগং থেকে একসাথে। ও বারবার বলতো যে ভাই আপনার গানগুলো একটা মল আর্টের মধ্যে রাখা দরকার, এবং সে নিজে উদ্যোগী হয়ে এই জীবনের নাম রেখেছি নদী এই গানের বইটা বের করলো। এবং এই গানের বইতে সব আমার নাম করা যত গান আছে, জেমসের, বাচ্চু ভাইয়ের, নকিব ভাইয়ের, এবং ওই সময়কার যে গানগুলো ছিল। এবং গানচিল করার পরে তৃষিতা নামে একটা মেয়ের জন্য আমরা গান করেছিলাম, এটা মাইনুল ভাইয়ের সুর করা গান, জীবনের নাম রেখেছি নদী। এই গানটা করা হলো।
সো ওইটা একটা বই ছিল। সেকেন্ড বই হচ্ছে আপনার এত ভালো আগে কেন বাসিনি। হ্যাঁ, এটা অ্যাডর্ন পাবলিকেশনস থেকে। এটাও জোর করে মাসুম অপুই করালো। হ্যাঁ, এবং সেই সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। সাথে ওর সাথে হাসান নামে একটা ছেলে ছিল, আবু হাসান। এরপরে আসলে আমি নিজে থেকে চিন্তা করলাম, আমি যখন কর্পোরেট লাইফ ছেড়ে দিলাম বা ছাড়ছি করছি, তখন আমার মনে হলো যে আমার লাইফ এক্সপিরিয়েন্সের উপরে আমার কিছু বই করা দরকার, যেগুলো আগামীর তারুণ্যকে ইন্সপায়ার করবে, আগামীর তারুণ্যকে আমরা যে ভুলগুলো করে আসছি সেই ভুল পথে হাঁটতে দেবে না, একেবারে শুরু থেকে কারেক্ট রাস্তাটা তারা দেখতে পাবে। এবং সেজন্য আমার কাছে মনে হলো আমি দক্ষতা নিয়ে একটু কাজ করি এবং মানসিক দক্ষতা নিয়ে কাজ করি। কারণ আমাদের এই জায়গাটায় মানসিক দক্ষতার কোনো ফ্রেমওয়ার্ক নাই, মানসিক দক্ষতা কী এটা সম্বন্ধে আমরা জানি না। সো এটা নিয়ে কাজ করলাম এবং আমি দেখলাম একটা অভাবিত সাফল্য পেলাম। রকমারি বেস্ট সেলার হলো। আমরা বিদায় নেব এখন, তবে তার আগে ছোট্ট করে একটু জানবো, কারণ দিন শেষে আমরা পরিবারের কাছে যাই, পরিবার ছাড়া আসলে আমরা কেউ না। পরিবার সম্পর্কে একটু জানবো ছোট করে। আমার ওয়াইফ একজন এন্টারপ্রেনার, ও আর আমি মিলে আমরা একটা হ্যান্ডিক্রাফট এক্সপোর্টের কাজ করি, এটার নাম হচ্ছে এসএক্স। এছাড়া আমার এক ছেলে 2 মেয়ে। আমার যে বড় ছেলে আরাফ, হি ইজ ইন অস্ট্রেলিয়া। ও একটা কোম্পানিতে কাজ করে, রেমন্ডিস নামে একটা কোম্পানিতে, অস্ট্রেলিয়ান কোম্পানিতে কাজ করে। হি ইজ ম্যারিড। ওর ওয়াইফ হচ্ছে ওনাইজা। ওনাইজা ইজ এ সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমার বড় মেয়ে আরিবা, ও ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে আছে, সায়েন্সের ডিনস অফিসে। ও এখন ইকুইটি এবং ডাইভার্সিটি নিয়ে কাজ করে অ্যাজ এ কোঅর্ডিনেটর। এবং ও সম্ভবত ও মাস্টার্স করতে যাবে আর কি এখন। আর আমার ছোট মেয়েটা 15 বছর বয়স, ওর নাম হচ্ছে আলিনা। শি স্টেজ উইথ আস। সো এই হচ্ছে আমার সংসার। আপনার জন্য শুভকামনা, আরও অনেক কাজ হবে আপনার, আর অনেক লম্বা সময় ধরে কথা বলবো, সেই প্রত্যাশা আমাদের। ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে এবং অনুষ্ঠানের যারা আয়োজক, জিটিভি সবাইকে, যে আমাকে নিয়ে ভাববার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম গীতিকবি এবং লেখক আসিফ ইকবালের সঙ্গে। জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। এই অনুষ্ঠানে প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।